আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। যেকোনো একটা বড় টুর্নামেন্টের জয়ের যে একটা প্ল্যান সেটা অনেক আগে থেকে শুরু করতে হয়। যেমন ২০২১ কোপা আমেরিকা জয়ের পরে ২০২২ বিশ্বকাপটা যখন ১.৫ বছর সময়সীমার মধ্যে ছিল তখন থেকে কিন্তু লিওনেল স্কালোনিরা প্ল্যান করছিলেন। আবার ২০২২ বিশ্বকাপ জয়ের পরে কিছুদিন বিরতির পরে ১.৫ বছর পরে ২০২৪ সালের যে কোপা আমেরিকাটা হবে সেটাকে কেন্দ্র করে তারা প্ল্যানিংটা স্টার্ট করেছিলেন। তাই স্বাভাবিকভাবে ২০২৪ এসে কোপা আমেরিকা জয়ের পরে ২০২৬ বিশ্বকাপ যখন ২ বছরেরও আর কম সময় আছে তখন কিন্তু প্ল্যানিংটা চলবে। কিছুদিন পর থেকে আরো জোরে সোরে শুরু হবে। তাই এমন সিচুয়েশনে আগামী বিশ্বকাপকে সামনে রেখে আর্জেন্টিনার আসলে কোন কোন পজিশনে পরিবর্তন আনা দরকার কিংবা কোন কোন পজিশনে পরিবর্তন আনার প্রয়োজন পড়তে পারে সেটাকে কেন্দ্র করে অনেকের প্রশ্ন আছে। যদিও ব্যাপারটা অনেক ফার ফেস্ট, সামনে অনেক কিছুর পরিবর্তন হবে, তবে তারপরও কয়েকটা ক্রুশাল পয়েন্ট নিয়ে বর্তমানে দাঁড়িয়ে আলোচনাটা অন্তত শুরু করাই যায়। প্রথমত আমার কাছে মনে হয় আর্জেন্টিনার কাছে এখনো তরুণ একটা স্কোয়াডই আছে। যেমন লিজান্দ্রো মার্টিনেজ, ক্রিস্টিয়ান রোমেরোর মতো প্লেয়ারদের বয়স এখনো ২৬। এই যে জেনারেশনটার কথা আমরা বলছি, যেটা একেবারে আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে সর্বজয়ী একটা জেনারেশন হিসেবে নিজেদেরকে প্রমাণ করেছে, এই দলটা একেবারে তাদের বয়সের পিক আওয়ারটাতে কিন্তু পৌঁছাবেন ২০২৬ বিশ্বকাপে। ২০২৬ বিশ্বকাপের পরে আপনি হয়তো ভাই এই ব্যাচে একটা পরিবর্তন দেখতে পারেন। তবে আপাতত আর্জেন্টিনার এই দলটাতে সিনিয়র কয়েকজন প্লেয়ার বাদে যথেষ্ট তরুণ প্লেয়ার, এবং এখানে বড় রকমের পরিবর্তন অনেক আনতে হবে সেটা কিন্তু ব্যাপার নয়। তারপরেও যদি কথাটা বলতে হয়, আমার কাছে মনে হয় ডিফেন্সে ফুলব্যাক পজিশনগুলো নিয়ে আলোচনা করা উচিত। যেমন লেফট ব্যাক পজিশনে নিকোলাস তাগলিয়াফিকো, মার্কোস অ্যাকুনিয়া, এরা হয়তোবা ২৬ বিশ্বকাপ প্ল্যান পর্যন্ত থাকবেন। তবে তার সঙ্গে একজন ভ্যালেন্টিন বার্কোর মতো ট্যালেন্টকে এখানে রিপ্লেসমেন্ট হিসেবে রাখা যায় কিনা, আস্তে আস্তে তৈরি করা যায় কিনা, সেটা নিয়ে অনেক আলোচনা হবে, অনেক কাজকর্ম হয়তোবা করতে হবে, কারণ এই পজিশনগুলোতে এখনো উন্নতির সুযোগ অনেকেই দেখছেন। রাইট ব্যাক পজিশনে গঞ্জালো মন্তিয়াল, নাহুয়েল মলিনা এখনো তরুণ, তবে তাদেরকে চ্যালেঞ্জ জানাতে পারেন এমন কোনো বিকল্প আছে কিনা সেটা দেখা অনেক বেশি করে দরকার। আলাদা করে রাইট ব্যাক এবং লেফট ব্যাক পজিশন নিয়ে আমি তাই এখানে গুরুত্বের সঙ্গে কথাটা বলতে চাই। সেন্টার ব্যাক পজিশনে মার্কোস সেনেসি, লিয়ান্দ্রো বালেদ্দি থেকে শুরু করে ফাকুন্দো মেদিনা, আরো অনেক প্লেয়ার রয়েছেন যারা অলরেডি রিপ্লেসমেন্ট হিসেবে কিংবা পাইপলাইনে আছেন। ইয়াং প্লেয়ারদের মধ্যে কেউ উঠে আসলে ভালো, না উঠে আসলেও এই লিজান্দ্রো মার্টিনেজ, ক্রিস্টিয়ান রোমেরোদের উপর নির্ভর করে কিন্তু আর্জেন্টিনা অন্তত ২৬ বিশ্বকাপে যেতে পারে। ব্যাপারটা এমি মার্টিনেজের ক্ষেত্রে প্রযোজ্য। জেরোনিমো রুলির মতো একজন ব্যাকআপ গোলকিপারও আছেন। এরপর যদি আমি মিডফিল্ডে চলে যাই, মিডফিল্ড আর্জেন্টিনার অন্যতম প্রধান শক্তির জায়গা, এবং এখানে এনজো বলেন, ম্যাক অ্যালিস্টার বলেন, লো চেলসো বলেন, এজিকুয়েল প্যালাসিওস বলেন, এমন কোনো প্লেয়ার বা পারাদেসকে যুক্তি করে নেন, তাদের বয়সটা আসলে এত বেশি হয়ে যায়নি যে ২৬ বিশ্বকাপের প্ল্যানে আপনি তাদেরকে দেখতে পারবেন না। তবে একজন অ্যালান ভারেলা, একজন এনজো বারানেচিয়া, এমন টাইপের প্লেয়াররা এসে কিছু কিছু জায়গায় রিপ্লেসমেন্ট অপশন হতে পারেন কিনা সেটা একটা আলোচনার বিষয়। তবে মিডফিল্ডটা যথেষ্ট ইয়াং, যথেষ্ট অপশন এখানে আছে বলে আমার কাছে মনে হয়। ফাইনাল থার্ডে লাউতারো মার্টিনেজ, হুলিয়ান আলভারেজরাই ২০২৬ পর্যন্ত বা তারপর সময় পর্যন্ত আর্জেন্টিনার আস্থার জায়গা হবেন। তবে একটা জায়গায় বড় রকমের সিদ্ধান্ত নিতে হবে, সেটা হচ্ছে আনহেল ডি মারিয়ার ওই পজিশনটাতে আপনি কাকে দেখছেন। এখন পর্যন্ত সর্বশেষ ম্যাচগুলোতে আমরা দেখেছি একেবারে ক্লিয়ার কাট ভ্যালেন্টিন কার্বোনি ওই পজিশনের জন্য রেডি হচ্ছেন। তবে ভ্যালেন্টিন কার্বোনিকে একেবারে উইঙ্গার হিসেবে ব্যবহার করা হবে নাকি উইঙ্গার প্লাস নাম্বার 10 রোলের জন্য ভবিষ্যতে তৈরি করা হবে সেটা একটা প্রশ্নের জায়গা। ওই জায়গাতে ওই পজিশনে খেলার জন্য একজন মাতিয়াস সুলের মতো প্লেয়ার আছেন, তাদেরকে দেখতে হবে, খুব কাছ থেকে দেখতে হবে। লিওনেল মেসির রিপ্লেসমেন্ট খুঁজে লাভ নেই। আমি আসলে জানি না যে পাউলো দিবালা কতটুকু সুযোগ এখানে পাবেন। দিবালার বয়সটাও ৩০ পেরিয়ে গেছে, তবে দিবালা ভবিষ্যতে অবশ্যই একটা অপশন হতেই পারেন। দিবালার সেই অ্যাবিলিটি আছে, বিন্দুমাত্র সেখানে ডাউট করার কোনো সুযোগ নেই। আর্জেন্টিনার এই দলটাতে দিবালা তার মেরিটের মাধ্যমে, তার ওভারঅল স্কিলের মাধ্যমে যে কোনো সময় ফিরতেই পারেন। তবে আমাদেরকে যদি লং টার্ম কোনো একটা রিপ্লেসমেন্টের কথা চিন্তা করতে হয়, সেক্ষেত্রে ওই যে ক্লাউদিও অ্যাচেভেরির মতো প্লেয়ারদের দিকে আস্তে আস্তে চোখ করতে হবে। না, এই জিনিসটা বলছে না ২০২৬ বিশ্বকাপে ক্লাউদিও অ্যাচেভেরির মতো কেউ এসে রীতিমতো মাঠ মাতাবেন। তবে মাঝখানের এই সময়টা তাদের জন্য ক্রুশাল হচ্ছে। বিশ্বকাপের টিকিট ইয়াংস্টার হিসেবে যদি এদের মধ্যে কেউ একজন দুজন ধরতে পারেন, ব্যাপারটা খুব একটা বেশি মন্দ হয় না। তাই একজন আলেহান্দ্রো গার্নাচো, মাতিয়াস সুলে কিংবা ক্লাউদিও অ্যাচেভেরি, এদের দিকে বাড়তে নজর থাকবে। যে কোনো একজন যদি মাঝখানের এই দুটো বছরে ক্লাব ফুটবলে নিজের একটা অবস্থান তৈরি করে জাতীয় দলে একটা জায়গা তৈরির দাবি করেন, কিংবা যারা এই মুহূর্তে অল্প বিস্তর সুযোগ পাচ্ছেন যেমন কার্বোনি বা গার্নাচোর মতো প্লেয়ার, তারা যদি নিজেদেরকে একটা স্টার স্ট্যাটাসে নিয়ে যেতে পারেন, সেটা সব দিক থেকে আর্জেন্টিনার জন্য ভালো হবে। এবং এই মুহূর্তে প্ল্যানিংগুলো আসলে এখানেই করা উচিত। ওভারঅল দলটা যথেষ্ট ইয়াং, তবে যে সকল পজিশন, ৩-৪টা পজিশনে যেখানে এখনো ব্যাকআপের দরকার, সেগুলো নিয়ে সম্ভবত স্কালোনির কাজ করা উচিত। এবং নিঃসন্দেহে বলতে চাই, স্কালোনি এবং তার থিঙ্ক ট্যাঙ্ক সেই জিনিসটাই করবে। ধন্যবাদ সবাইকে।